অনার্স চতুর্থ বর্ষের মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আজ কাল পরশুর গল্প। মানসুকুইয়ার আকাশ বেয়ে সূর্য উঠেছে মাঝামাঝি। নিজের রাধা ভাত আর শোল মাছের ঝোল খেতে বসেছে রামপদ ভাঙা ঘরের দাওয়ায়। চালের খড় পুরানো পচাটে আর দেয়াল শুধু মাটির। চালা আর দেয়াল তাই টিকে আছে। 6 মাসের সুযোগেও কেউ হাত দেয়নি। আর সব গেছে। বেড়া, খুঁটি, মাচা, তক্তা, মাটির হাঁড়ি, কলসিগুলি পর্যন্ত। খুঁটির অভাবে দাওয়ার চালাটা হুমড়ি খেয়ে পড়েছে কাত হয়ে। চালাটা কেশব আর তোলেনি। কার জন্য তুলবে? দাওয়ার দুপাশ দিয়ে মাথা নিচু করে ভেতরে যাওয়া আসা চলে। অন্ধকার হয়েছে, হোক। হুমড়ি খেয়ে কাত হয়ে পড়া চালার নিচে আধার দাওয়ায় নিজের রাধা শোলের ঝোল দিয়ে ভাত খেতে বসেছে রামপদ। ওদিকে খালের ঘাটে নৌকা থেকে নেমেছে 3টি মেয়ে ছেলে আর একটি ছেলে। এদের মধ্যে একজন রামপদের বউ মুক্তা। তার মাথায় রীতিমতো কপাল ঢাকা ঘোমটা। সুরমার ঘোমটা সিঁথির সিঁদুরের রেখাটুকুও ঢাকেনি ভালো করে। এতে আর শাড়ি পরার ভঙ্গিতে আর চাল ফেরন বলনের তফাতে টের পাওয়া যায় মুক্তা চাষাভুষো গেরস্তের বউ। অন্য দুজন শহরে ভদ্রঘরের মেয়ে বউ, যারা বাইরে বেরোয়, কাজ করে, অকাজ কি সুকাজ তা নিয়ে দেশ জুড়ে মতভেদ। নইলে শাড়িখানা বুঝি দামিই হবে আর মিহিই হবে মুক্তার, সাধনা আর সুরমার কাপড়ের চেয়ে। এর চেয়ে কম দামি ময়লা শাড়ি মুক্তার নেই। নইলে তাই পরে সে গায়ে ফিরত। তার বুক কাঁপছে, গা কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। মোটা চট মুড়ি দিয়ে বস্তা হয়ে আসতে পারলে বাঁচত, মানুষ যাতে চিনতে না পারে। চিনতে পারা হয়তো কিছু কঠিন হতো, কিন্তু মানসুকিয়ার কে না জানে মুক্তা আজ গায়ে ফিরছে। বাপুরা আর মা ঠাকুরনরা রামপদের বউকে উদ্ধার করে ফিরিয়ে এনে দিচ্ছে রামপদের ঘরে। 4টি বাঁশের খুঁটির ওপরে হোগলার একটু ছাউনি গগনের পানবিড়ির দোকান। পিছনের বড় গাছটার ডালপালার ছায়া এখন চওড়া করেছে হোগলার ছায়া। গাছের গুড়িটা প্রায় নালার মধ্যে ওপাশের ধার ঘেঁষে নইলে গুড়ি ঘেঁষে বসতে পারলে হোগলার ছাউনিটুকু গগনের তুলতে হতো না। কজন ঝিমুচ্ছিল বাঁচাবার চেষ্টা করে। খানিকটা তারা সজীব হয়ে ওঠে। বুড়ো সুদাসের চোয়ালের হাড় প্রকাণ্ড, এমনভাবে ঠেলে বেরিয়েছে যে পাঁজরের হাড় না গুনে ওখানে নজর আটকে যায়। রামের বউটা তবে এলো? তাই তো দেখি, নিকুঞ্জ বলে। তার আধ পোড়া বিড়িটা এই বিশেষ উপলক্ষে ধরিয়ে ফেলবে কি না ভাবতে ভাবতে 1 পয়সার 4টে বিড়ি কিনেছিল কাল। আধখানা আছে। ঘনশ্যামের চিনির চালার আড়ত থেকে গোকুল 4 জনের ঠিক সামনে দিয়ে রাস্তা পেরোবার ছলে ঘনিষ্ঠ দর্শনের পুলক লাভ করে এদের সঙ্গে এসে দাঁড়ায়। গদার বউ মারা গেছে ও বছর। ওরা খানিকটা গায়ের দিকে এগিয়ে গেলে সে মুখ বাঁকিয়ে বলে, রাম নেবে ওকে? না নেবে তো না নেবে, ওর বয়ে গেল। জোয়ান গোকুল বলে। ঘনশ্যামের আড়তে কাজ করে মোটামুটি পেট ভরে খেতে পাওয়ার তেজে। সুদাস কেবল হতাশার সুরে বলে, উচিত তো না ঘরে নেয়া। গোকুলকে সে ধমক দেয় না, তুই থাম ছোড়া বলে। তীব্র কুৎসিত মন্তব্য করে না মুক্তাকে ফিরিয়ে নেবার কল্পনারও বিরুদ্ধে। গোকুলের কথাতেই যেন প্রকান্তরে সায় দিয়ে যোগ দেয়। ফিরবার কি দরকার ছিল ছুরির? গোকুল ইয়ার্কি দিয়ে কথা বলেছিল, কিন্তু ইয়ার্কিতেও বাস্তব যুক্তি টোল খায় না, হালকা হয় না। ছেঁড়া ময়লা নেকড়া জড়ানো কঙ্কাল ছিল মুক্তা। সকলের মতো সুদাসের চোখ পড়েছে মুক্তার শাড়িখানায়। সকলের মতো সেও টের পেয়েছে মুক্তার দেহটি আজ বেশ পরিপুষ্ট। আঁকাবাঁকা রাস্তা এপার ওপার হয়ে পুকুর ডোবা বাঁশবন আমবাগান গাছপালা জঙ্গলে শান্ত। মুক্তা চেনে সংক্ষেপ পথ। যতটা পারা যায় বসতি এড়িয়ে চলতে আরও সে পথ সংক্ষেপ করে প্রায় অগম্য জঙ্গল মাঠ বাগানে তাদের পথ দেখিয়ে নিয়ে চলে। তবু গা তো অরণ্য হয়নি, পাড়া পেরোতে হয়। ঘনবসতি কোনটা, কোনোটা ছড়ানো। ভদ্র মানুষেরা তাকায় একটু উদাসীনভাবে, যারা গুজব শুনেছে তারাও। শুধু ভুরুগুলি তাদের একটু কুঁচকে যায় সকৌতুক কৌতূহলে। চাষাভুষোদের কম বয়সী মেয়ে বউরা বেড়ার আড়াল থেকে উকি দেয়। উত্তেজিত ফিসফিসানি কথার আওয়াজ বেশ খানিকটা দূর পর্যন্তই পৌঁছায়।
বয়স্করা প্রকাশ্যে এগিয়ে যায় পথের ধারে। কেউ কেউ মুক্তাকে কথা শোনায় খোঁচা দেওয়া, ছ্যাঁকা লাগানো কথা। কেউ চুপ করে থাকে, কেমন একটা দরদ বোধ করে। বাচ্চার কচি ছেলেটা মরেছে, কোথায় না জানি বাচ্চা কত লাঞ্ছনা, কত উৎপীড়ন সয়েছে ভেবে। মধু কামারের বউ গিরির মা একেবারে সামনে দাঁড়িয়ে পথ আটকায় তার মস্ত ফোলা ফাঁপা শরীর নিয়ে। মধু কামার নিরুদ্দেশ হয়েছে বছরখানেক। কিছুদিন আগে গিরিও উধাও হয়ে গেছে। কেনলা মাগি? গিরির মা মুক্তাকে শুধোতে থাকে, ঘুরিয়ে ফিরিয়ে কুৎসিত গালাগালি দিয়ে দেয়। কেন ফিরেছিস গায়ে? বুকের কি পাটা নিয়ে? ঝেঁটিয়ে তাড়াবো তোকে, দূর হ, দূর হ, যা। হাঁপাতে হাঁপাতে সে কথা বলে, যেন হালকায় হালকায় আগুন বেরিয়ে আসে হিংসার বিদ্বেষের। সুরমা স্তিমিত মুখে মিষ্টি কথায় তাকে থামাতে গিয়ে তার গালের ঝাঁজে এক পা পিছিয়ে আসে। মনে হয় গিরির মা বুঝি শেষ পর্যন্ত আছড়ে কামড়ে দেবে মুক্তাকে। মুক্তা দাঁড়িয়ে থাকে নিস্পন্দ হয়ে। এরা মুখ চাওয়াচাই করে। মানুষ জমেছে কয়েকজন। একজন কোমরে তার গামছা পরা আর মাথায় কাপড়খানা পাগড়ির মতো জড়ানো হঠাৎ জোরে জোরে হেসে ওঠে। একজন বলে, বাহ বাহ, বেশ। একজন উড়ুতে থাপড় মেরে গেয় ভঙ্গিতে হাততালি দেয়। একটু তফাতে নালা পেরোবার জন্য পাতা তাল গাছের কাণ্ডটার এ মাথায় বসেছিল গদাধর। বহু দূরের মানুষকে হাঁক দেবার মতো জোর গলায় এমনি সময়ে সে ডাকে, গিরির মা। বলি, ও গিরির মা। গিরির মা মুখ ফিরিয়ে তাকাতে সে আবার বলে তেমনই জোর গলায়, গিরি যে তোমায় ডাকছে গো। গিরির মা কখন থেকে, শুনতে পাও না? গিরির মা থমকে যায়, দুঃস্বপ্ন ভাঙা মানুষের মতো ক্ষণিক সম্বিত খোঁজে বিমূঢ়ের মতো, তারপর যেন চোখের পলকে এলিয়ে যায়। ডাকছে? ডাকছে নাকি গিরি? যাইলো গিরি, যাই। এতগুলি মানুষের দেখে লজ্জায় সে জিভ কাটে। কোমরে এক পাক জড়ানো ছেঁড়া কাঁথাখানা চট করে খুলে নিয়ে মাথার ঘোমটার মতো চাপিয়ে এগিয়ে যায় ঘরের দিকে। ঘরের সামনে পুরনো কাঁঠাল গাছের ছায়ায় বসে রামপদ সবে হুকোয় টান দিয়েছিল। তামাক সেজেছে একটুখানি, ডুমুর ফলের মতো। তামাক পাওয়া বড় কষ্ট। মুক্তাকে সঙ্গে নিয়ে ওদের আসতে দেখে সে হুকোটা গাছে ঠেস দিয়ে রেখে উঠে দাঁড়ায়। এমনি পুড়ে যেতে থাকে তার অত কষ্টে জোগাড় করা তামাক। আসেন, রামপদ বলে ক্লিষ্ট স্বরে, দ্বিধা সংশয় পীড়িত ভীরু অসহায়ের মতো। তিনজন কাছে এগিয়ে এসেছে। ওদিকের দিকে না তাকিয়েই সে অনিশ্চিত অভ্যর্থনা জানায়। চোখ সে পেতে রাখে মুক্তার ওপর। খানিক তফাতে থাকতেই মুক্তা থেমে গিয়ে হয়ে আছে কাঠের পুতুল। তোমার বউকে দিয়ে গেলাম ভাই, যা বলার সব তোমায় বলেছি। ওর মন ঠিক আছে, যা হবার হয়ে গেছে। ভুলে গিয়ে আবার তোমরা সংসার পাতো, আর একদিন এসে আমরা দেখে যাব। দিয়ে তো গেলেন, বলে উৎসাহহীন বিমর্ষ রামপদ। মাথায় চুলে হাত বুলিয়ে একবার সে ঠোক গেলে। চোখের পাতা পিটপিট করে তার। শীর্ণ মুখখানা বসন্তের দাগে ভরা, চুপসানো বা গালটাতে লম্বা ক্ষতের দাগ। তবু এই মুখেও তার হৃদয়ের জোরালো আলোড়নের কিছু কিছু নির্দেশ ফুটেছে, তার শিথিল নিশ্চিত সর্বাঙ্গ জোড়া ঘোষণার সুস্পষ্ট মানে ভেদ করে। যাবে বলেছিলে, গেলে না কেন রামপদ? তাই তো মুশকিল হয়েছে দিদিমণি। সমাজ তাকে শাসিয়েছে, বউকে ঘরে নেওয়া চলবে না, নিলে বিপদ আছে। সমাজ মানে ঘনশ্যাম দাস, কানাই বিশ্বাস, নিধু নন্দী, লোচন কুমার, বিধু ঘোষ, মধু নন্দী, এরা কজন? ঘনশ্যাম এরকম সমাজপতি এ অঞ্চলের চাষাভুষোদের, অর্থাৎ চাষি, কয়লা কামার, কুমোর, তেলি, খরামি, জেলে প্রভৃতির। সেই ডেকে কাল ধমক দিয়ে বারণ করে দিয়েছে রামপদকে। অন্য কজন উপস্থিত ছিল সেখানে। একটু ভয় হয়েছে তাই রামপদের, একটু ভাবনাও হয়েছে। একটু নৌকোতে পাতবার শতরঞ্জিটা কাঁঠালতলায় বিছিয়ে তিনজন বসে, রামপদকেও বসায়। মুক্তা এতক্ষণ পরে সরে এসে সুরমার পিছনে গা ঘেঁষে মাটিতেই বসে। ঘোমটা তার ছোট হয়ে গেছে। ছোট ঘোমটার মিথ্যা আড়াল থেকে এক দৃষ্টে সে তাকিয়ে থাকে রামপদের মুখের দিকে। বউয়ের চোখে এমন চাউনি রামপদ কোনো দিন দেখেনি। এ সমস্যা তুচ্ছ করার মতো নয়। একজন বড় মাতব্বর আর তার থামাধরা কজন তুচ্ছ লোক রামপদের পারিবারিক ব্যাপার নিয়ে করতালি না করতে এলে এই হাঙ্গামাত ঘটতো না। দু চারজন হয়তো ঠাট্টা বিদ্রূপ করতো কিছুদিন,
দু চারজন হয়তো বর্জনও করতো রামপদকে, কিন্তু সাধারণভাবে মানুষ মাথা ঘামাতো না। চারিদিকে যা ঘটেছে আর ঘটছে তার কাছে আর কোনো এমন কাণ্ড কি? না খেয়ে রোগে ভোগে কত মানুষ মরে গেল, কত মানুষ, কত পরিবার নিরুদ্দেশ হয়ে গেল। কোনো বাড়ির 10 জন কোথায় গিয়ে ফিরে এলো মোটে 2 জন ধুঁকতে ধুঁকতে। কত মেয়ে বউ চালান হয়ে গেল কোথায়। এমনই সব কাণ্ডের মধ্যে কার বউ কোথায় কমাস নষ্টামি করে ফিরেছে, এ কি আবার একটা গণ্য করার মতো ঘটনা? এ যেন প্রলয়ের সময় কে কবে ডোবার জল নোংরা করেছে তাই নিয়ে ব্যস্ত হওয়া। কিন্তু ঘনশ্যামেরা কজন কখন গায়ে পড়ে উস্কে দিতে চাইছে সবাইকে, কি জানি কি ঘটবে। সুরমা জিজ্ঞেস করে, যাই হোক, বউয়ের জন্য ভাত রেখেছ তো রামপদ? আজ্ঞে, আপনারা? আমাদের ব্যবস্থা আছে, বউকে দুটি খেতে দাও তো তুমি। চালাটা তোলনি কেন? তুলবো। সুরমাই বলে কয়ে নিয়ে দুটি খাওয়ার ছলে মুক্তাকে ভিতরে পাঠিয়ে দেয় রামপদের সঙ্গে। বাইরে যা ঘটুক, ওদের মধ্যে আগে একটু কথা আর বোঝাপড়া হওয়া দরকার। গ্রামের একজন কর্মী শঙ্করের বাড়িতে তাদের এবেলা নাওয়া খাওয়ার ব্যবস্থা আছে। অনেক আগেই তার এসে পড়া উচিত ছিল। গ্রামের অবস্থা সে ভালো জানে, তার সঙ্গে পরামর্শ করবারও দরকার হবে। ঝাপটা উঁচু করে তুলে দিলে আর একটু আলো হয় ঘরে। নাইবে? রামপদ শুধোই। মোর জন্য রেঁধে রেখেছ? মুক্তা বলে, শোলের ঝোল আর ভাত। আলুনি হয়েছে কিন্তু। 11 মাস আর অঘটনের ব্যবধান আর কিছুতেই নেই, শুধু যেন আছে অতি বেশি রয়ে রয়ে অল্প দুটি কথার জবাব। নিজের অনেক রকম ভাবনার গাদা নিজে নিজে ফাপড়ে পড়লে যেমন হয়, চুপ করে থাকার বড় যন্ত্রণা। ভাবনাগুলি নড়তে নড়তে মুক্তার মনে আসে। ছেলেটা তার ছিল 7 মাসের। রামপদ যখন বিদেশ যায়, এটা বলার কথা। মুক্তা বাঁচে। খোকন গেল কুপথি খেয়ে। মাই দুধ শুকিয়ে গেল, এক ফোঁটা নেই। চাল গুঁড়িয়ে বার্লির মতন করে দিলাম কদিন। চাল পড়লে কি দিই, খেয়ে শুকিয়ে মরবে এমনিতে। শাক পাতা যা সেদ্ধ খেতাম তাই দিলাম, করি কি, তাতেই শেষ হলো। না কেঁদে ধীর গলায় বিবরণটা দেবে ভেবেছিল মুক্তা, কিন্তু তা কি হয়? আগে পারত। না খেয়ে যখন ভোতা নির্জীব হয়ে গিয়েছিল অনুভূতি, আজ পুষ্ট শরীরে শুধু কমাসের অকথ্য অভিজ্ঞতা কেন বোধকে ঠেকাতে পারবে? গলা ধরে চোখে জল আসে মুক্তার। শেষ দুটুক দিন যা করলে গো পেটের যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ধনুকের মতো বেঁকে মুক্তা এবার কাঁদে। কেউ কিছু করলে না? দাদামশাই দুধ দিতে চেয়েছিল, মুখেও দেবে খেতে পড়তে। তখন কি জানি মোর অদেষ্টেই আছে, জানলে পরে রাজি হতাম। বাচ্চাটা তো বাঁচত, মরণ মোর হইল, সেও মরল। চোখ মুছে নিজেকে সামলাতে চেষ্টা করে মুক্তা। এবার কৈফিয়ত দিতে হবে। কেঁদে কোকিয়ে দরদ সে চায় না, সুবিচার চায় না, সব জেনে যা ভালো বুঝবে করবে রামপদ, যেমন তার বিবেচনা হয়। খোকন মরল, তোমার কোনো পাত্তা নেই। দাদামশাই রোজ পাঠাচ্ছে নেরির মাকে। দিন গেলে এক মুঠো ভাত পায় নে, এক রাতে 2টো মদ্য এলো। কামড়ে দিলে বাদারে, পালিয়ে বাঁচলাম এতটুকুর জন্যে। দিশেমিশে ঠিক রইল না আর, গেলাম সদরে চলে। দাদামশাই তো খুব করেছেন মোদের জন্য, রামপদ বলে চাপা ঝাঁঝালো স্বরে। যা তুই খেয়ে আইগা। শোলের ঝোল দিয়ে মুক্তা বসেছে ভাত খেতে। বাইরে থেকে ঘনশ্যাম দাসের হাঁক আসে, রামপদ তুই খা বলে রামপদ বাইরে যায়। জন 5 সঙ্গীকে নিয়ে ঘনশ্যাম এসে দাঁড়িয়েছে সরকারি সমন জারির পেয়াদার মতো গমন গাম্ভীর্য নিয়ে। শঙ্কর এসেছিল একটু আগে। ঘনশ্যামদের আবির্ভাবে সুরমাদের যাওয়া হয়নি। বউ এসেছে রামপদ? আজ্ঞে। ঘরে নিয়েছিস? আজ্ঞে। বার করে দে এই দণ্ডে, যারা এনেছে তাদের সঙ্গে ফিরে যাক। ভাত খাচ্ছে। রামপদর ভাবসাপ জবাবভঙ্গি কিছুই ভালো লাগে না ঘনশ্যামদের। টেকনন্দি শুধোয়, তোর মতলব কি? রামপদ ঘাড় কাত করে, আজ্ঞে। বউকে রাখবি ঘরে? বিয়ে করা স্ত্রী, আজ্ঞে। ফেলি কি করে? এই নিয়ে একটা গোলমালের সৃষ্টি হয় মানসুকিয়ার চাষাভুষোর সমাজে। ঘনশ্যামরাই জোর করেই এগিয়ে রাখে আন্দোলনটাকে, নইলে হয়তো আপনা থেকেই ঝিমিয়ে ঝিমিয়ে থেমে যেত মুক্তার ঘরে ফেরা চাঞ্চল্য।
সামাজিক শাস্তি দেয়া ছাড়া আর কিছু করার ক্ষমতা ঘনশ্যামদের নেই। জমিদারি দেশে থাকলেও হয়তো তাকে দিয়ে কিছু করানো যেত, তবে সামাজিক শাস্তিই যথেষ্ট। সবাই যদি সব রকমই বর্জন করে রামপদকে কথা পর্যন্ত বন্ধ করে, তাতেই পরম শিক্ষা হবে রামপদর। সমাজের নির্দেশ অমান্য করলে শুধু এক ঘরে হয়েই যে সে রেহাই পাবে না তাও জানা কথা। টিটকারি, গঞ্জনা, মারধর, ঘরে আগুন লাগা সব কিছুই ঘটবে তখন। সবাই এসব করে না, তার দরকারও হয় না। সবাই তাকে ত্যাগ করেছে। যার পক্ষে কেউ নেই, হয় বিপক্ষ নয় উদাসীন। যার ওপর যা খুশি অত্যাচার করলেও কেউ ফিরে তাকাবে না। মিলেমিশে সেই পরিত্যক্ত অসহায় মানুষটাকে পীড়ন করতে বড় ভালোবাসে এমন যারা আছে কজন, তাদের দিয়েই কাজ হয়। তবে সময়টা পড়েছে বড় খারাপ। প্রায় সকলেই আহত, উৎপীড়িত, সমাজ পরিত্যক্ত অসহায়ের মতো। মনগুলি ভাঙা, দেহগুলিও। আজ কি করে বাঁচা যায় আর কাল কি হবে, এই চেষ্টা আর ভাবনা নিয়ে এমন ব্যস্ত আর বিব্রত সবাই যে জোট বেঁধে ঘোট পাকাবার অবসর আর তাগিদ যেন জীবন থেকে মুছে গেছে। সকলকে উত্তেজিত করতে গিয়ে এই সত্যটা বেরিয়ে আসে। রামপদর কাণ্ডের কথাটা হাহা দিয়ে সেরে দিলে সবাই আলোচনা করতে চায় ধান, চাল, নুন, কাপড়ের কথা, যুদ্ধের কথা, অনুগ্রহ, সামান্য সুবিধা ও সুব্যবস্থা। একটু আশা ভরসার ইঙ্গিত পেলে যেন জীবন্ত হয়ে ওঠে, যার চিহ্নটুকুও দেখা যায় না। রামপদর বিচার থেকে রোমাঞ্চ লাভের সুনিশ্চিত সম্ভাবনায়। কয়েকজন তো স্পষ্টই বলে বসল, ছেড়ে দেন না, যাকগে। অমন কত ঘটছে, কদিন সামলাবেন? যা দিনকাল পড়েছে। আপনজনকে যারা হারিয়েছে দুর্ভিক্ষে, মহামারীতে, বাঁচাবার জন্য শহরে পালিয়ে, আপনজন যাদের হয়ে গেছে নিরুদ্দেশ, বিদেশ থেকে ফিরে যারা ঘর দেখেছে খালি, এ ব্যাপারে চুপ করে থাকার আর ব্যাপারটা চাপা দেবার ইচ্ছা তাদেরই বেশি জোরালো। এরকম কিছুই ঘটেনি এমন পরিবারই বা কয়টা আছে? ঘনশ্যাম একটু দমে যায়। বোঝার ওপর শাকের আটি চাপাই গোকুল। বাড়াবাড়ি করলে খানিক বটে। সাধু হইতে নখাদের দিয়ে মেরে লাল করে দিতেন একদিন, চোখে যেত। বিচার সভা ডেকে বসলেন। 10 জনের যদি 10টা কথা কয়, কোথায় যাবেন? দুর্গার কথা যদি তোলে কেউ, তুই চুপ থাক হারামজাদা, ঘনশ্যাম বলে ধমক দিয়ে। কিন্তু তার হাত উঠে গিয়ে ঘাটতে থাকে বুকের ঘন লোম। জ্বালাও করে মনটা রামপদের স্পর্ধায়। সে নাকি দাওয়ায় চালা তুলেছে, বেড়া দিয়েছে, গুছিয়ে নিচ্ছে সংসার বলে নাকি বেড়াচ্ছে। গায়ে না টিকতে দিলে বউকে নিয়ে চলে যাবে অন্য কোথাও। আগের চেয়ে কত বেশি খাতির করেছে ঘনশ্যামকে লোকে আজ। তুচ্ছ একটা রামপদর কাছে সে হার মানবে? মনটা জ্বালাও করে ঘনশ্যামের। পরদিন বসবে বিচার সভা। সদরে জরুরি কাজ সারতে বেরোবার সময় ঘনশ্যাম ঠিক করে যায় সকাল সকাল রওনা দিয়ে বিকাল বিকাল গায়ে ফিরবে। গিরির কাছে আজ আর যাবে না। কাজ শেষ হয় বেলা 2টোর মধ্যেই, কিন্তু মনের মতো হয় না। যেমন সে ভেবেছিল সেরকম। মনটা তার আর একটু দমে যায়। স্বাদ হয় একটু বিলাতি খাবার, গিরির সাথে রাত কাটাবার। সময়ের হিসাবেও আটক পায় না। সভা হবে অপরাহ্নে। সকালে রওনা দিলেও গায়ে সে পৌঁছবে ঠিক সময়ে। গোকুলকে সবচেয়ে কম দামি বিলাতি বোতল কিনতে দিয়ে সে যায় গিরির ওখানে। খোলা দরজায় দাঁড়িয়ে ঘনশ্যামের চোখ উঠে যায় কপালে। হাত বুকে উঠে লোম খোঁজে জামার কাপড়ের নিচে। মাদুর পেতে ভদ্রঘরের 4টি মেয়ে গিরিকে ঘিরে বসেছে। দুজন তার চেনা, মুক্তাকে নিয়ে যারা রামপদের কাছে পৌঁছে দিয়েছিল। নিঃশব্দে সরিয়ে পড়বার চেষ্টা করারও সুযোগ মেলে না। এই শোনো শোনো বলে গিরি লাফিয়ে উঠে এসে চেপে ধরে গলাবদ্ধ কোটের প্রান্ত। ভাগছ যে? দাঁড়াও, কথা আছে অনেক। ওনারা কারা? তা দিয়ে কাজ কি তোমার? গিরি ফুঁসে ওঠে। জামা সে ছাড়ে না ঘনশ্যামের। পিছন ছেড়ে সামনেটা ধরে, কটমটিয়ে তাকায় বিষণ্ণক্রুব্ধ দৃষ্টিতে। ঢোক গেলে দাঁতে দাঁত ঘষে। মা নাকি ভালো আছে? বেশ আছে মোর মা। আছে না? আছে। মাথা বিগড়েছে তবে মোর? খেপেছে কে? মই? তা খেপেছি, মাথা মোর ঘুরতে লেগেছে। ওরে লক্ষ্মী ছাড়া, ঠক, মিথ্যুক। ও গিরিবালা, সুরমা ভিতর থেকে বলে মৃদু স্বরে। গাল বন্ধ করে নিজেকে গিরি সামলায়। গলা নামিয়ে বলে,
মোর বাপকে টাকা দিয়ে বিভুঁইয়ে মরতে পাঠিয়েছিল কে? ওনারা বলেছে বুঝি? মিছে বলেছে? গিরি ডুকরে কেঁদে ওঠে বাপের শোকে। ও বাবা, মোর নেগে তুমি খুন হলে গা বাবা? এ নচ্ছার মেয়ের ধনে প্রাণ কেন আছে গো বাবা? তোর থেকে আবার সুরমা ডাকে। ও গিরিবালা, তোমার বাবা মরেছে কে বললে? খবর তো পাওয়া যায়নি কিছু। বেঁচেই হয়তো আছে, মরবে কেন? নিখোঁজ তো হয়েছে আজ 10 মাস। গিরি বলে নিজেকে সামলে গলা নামিয়ে। অন্য ঘরের মেয়েরা জানালা দরজায় উকি দেয়। কেউ কাজের ছুতোয় ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চলাচল করে তাদের দিকে চেয়ে চেয়ে। অঙ্গন ঝকঝকে পরিষ্কার। নালা ছিটাল থেকে উঠে আসছে অশ্লীল গন্ধ। এটো বাসনগুলির অখাদ্যের গন্ধটাও কেমন বদ। সুরমারা 4 জনে বেরিয়ে আসে। তাদের দিকে না তাকিয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলে যায়, সকালে আমরা আসবো গিরিবালা, তৈরি থেকো। সকালে আসবে কেন? মোকে গায়ে পৌঁছে দিতে মার কাছে। ঘরে এসো, বসবে। গিরি তাকে টেনেই নিয়ে যায়। ঘরে ঘনশ্যামের দিশেহারা অবস্থা। শত উপায় শত মতলবের এলোমেলো টুকরো পাক খেতে থাকে তার মাথার মধ্যে। কি করা যায়, কি করা যায় এই অন্ধ আতঙ্কের চাপে। মাদুরে বসে বিড়ি ধরিয়ে কেশে বলে, গায়ে গিয়ে কি করবি গিরি? আমি বরং টরং রাখো তোমার। আর চিকিৎসা করাবো, সব খরচা দেবে তুমি, যত টাকা নাগে। নয়তো কি কেলেঙ্কারি করি দেখো। ঘনশ্যামের পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা বার করে গিরি ফস করে একটা সিগারেট ধরায়। পাশ করে বসে পা ছড়িয়ে পিছনে একটা হাত রেখে পিছু হেলে। কয়েক মাসেই মুখের স্নিগ্ধ লাবণ্য উপে গেছে অনেকখানি। মাজা রঙে সেই আভাও নেই, কিন্তু গরণশ্রী হয়েছে আরও অপরূপ মারাত্মক। সাধে কি ওকে পাবার জন্য অত করেছে ঘনশ্যাম? ছেড়ে দেবে দেবে করেও ছাড়তে পারছে না। কায়েস্থের মেয়ে না হলে ওকে সে বিয়েই করে ফেলতো, এখানে টেনে না এনে। ছেড়ে দেবে ভাবছিল কিছুদিন থেকে। যদি ছেড়ে দিত আজ তাহলে এ হাঙ্গামায় তাকে পড়তে হতো না ভদ্রঘরের এই ধেঙ্গি মাগিগুলোর কল্যাণে। এত পয়সা করেছ, বিড়ি টান। গিরিবালা বলে মুখ বাঁকিয়ে। বলে সোজা হয়ে বসে, রামপদর পেছনে নাকি লেগেছ তুমি? এক ঘরে করবে? সাধু পুরুষ আমার। মোর ঘরে ফেরাবার পথে কাটা দেবার মতলব না? ওর বউকে ঘরে ফিরতে না দিলে মোকে কে ঘরে ফিরতে দেবে শুনি? মোকে এক ঘরে করবে না সবাই? গোকুল মদের বোতল নিয়ে এলে গিরি এক দৃষ্টি বোতলটার দিকে তাকিয়ে থাকে। জিভ দিয়ে ঘন ঘন ঠোঁট ভেজায়। মুখের ভাব পলকে পলকে বদলে গিয়ে ঘনিয়ে আসে রুগ্নের যাতনা ভরা লোলুপতা, নিষিদ্ধ বস্তুর প্রতি বিকারগ্রস্তের তীব্র কাতরতা। বিলাতি? গোকুল সায় দেয়। গিরি যেন শিথিল হয়ে ঝিমিয়ে যায়। অতি কষ্টে বলে, যাক, এনেছ যখন খাও। শেষ দিনটা। ভোর ভোর উঠে চলে যাবে কিন্তু। মদের গ্লাসে 2-4 বার চুমুক দিয়ে একটু স্থির হয়ে ঘনশ্যাম ভাবে, না, কোনো উপায় নেই। ভয় দেখানো, জবরদস্তি, মিষ্টি কথা, লোভ দেখানো, বানানো কথায় ভোলানো কিছুই খাটবে না। সে গিরি আর নেই। সেই ভীরু লাজুক বোকা হাবা সরল গেঁয়ো মেয়ে পেকে ছানু হয়ে গেছে। কিছু পেশাদ পেয়ে গোকুল বিদায় হয়। খুব ভোরে এসে সে ঘনশ্যামকে ডেকে তুলে নিয়ে যাবে। রাত বাড়লে গিরি জড়িয়ে জড়িয়ে বলে, কি করি বলো, কাল একবার যেতে হবেই। মার জন্য আকুপাকু করছে মনটা। তা ভেবো না তুমি, মার একটা ব্যবস্থা করে ফিরে আসবো কদিন পরে। মাঝে মাঝে গায়ে যেতে দিও মাকে। ভেবো না, ফিরে আসবো। গ্লাস থেকে উছলে পড়ে শাড়ি ভেজে গিরির। খিলখিল করে হাসতে হাসতে রাগের চোটে গিরি গেলাসটা ছুঁড়ে দেয় ঘরের কোণে। বিচার সবাই লোক খুব বেশি হয় না। মান শুকিয়ে আর ঘেঁষাঘেঁষি 5-6টা গা ধরলে লোক কমেই গেছে দেশে। রোগে শয্যাশয়ী হয়ে আছে বহু লোক। অনেকে আসতে পারেনি, আসবে ঠিক করেছে। কাঁপতে কাঁপতে জ্বরে বেড়ায়। অনেকে ইচ্ছা করে আসেনি। সমাবেশটাও কেমন ঝিম ধরা, নিরুত্তেজ, প্রাণহীন। ক্ষীণ শীর্ণ অবসন্ন সব দেহগুলি, চোখে উদ্দেশ্যহীন ফাঁকা চাউনি। সবার বাকগুঞ্জনও তিস্তিমিত। কথা কইতে ভালো লাগার দিন যেন নেই। বছর 2-2.5 আগে ঘনশ্যামের এই সদর দেওয়া আর সামনের ফাঁকা জমিতে শেষ সামাজিক বিচার সভা বসেছিল এই চাষাভুষা শ্রেণীর।
পদ্মলোচনের মনের ব্যাপারে কি চাঞ্চল্য আর উত্তেজনা ছিল সে জামায়াতে, মানুষের কলরবে গমগম করছিল। কি উৎসুক ফুটেছিল মুখে এক বিবাহিতা নারীর কলঙ্কের আলোচনা আরম্ভ হওয়ার প্রতীক্ষায়। তার তুলনায় এ যেন সরকারি জামায়াত ডাকা হয়েছে বর্তমান অবস্থায় গ্রামবাসীদের কী করা উচিত বুঝিয়ে দিতে। দাওয়ায় বসেছে মাথারা মাঝবয়সী বুড়ো মানুষ, ঘনশ্যাম বসেছে মাঝখানে একেবারে চুপ হয়ে অত্যন্ত চিন্তিতভাবে। তার ভাব দেখে মাথাদের অস্বস্তি জেগেছে, উপস্থিত মানুষগুলিরও ভাব দেখেও। দাওয়ার এক প্রান্তে মোড়ায় বসেছে শঙ্কর, সে এসেছে অযাচিতভাবে। কেউ কেউ অনুমান করছে তার উপস্থিতির কারণ, অনেকেই বুঝে উঠতে পারেনি। অঙ্গনের দক্ষিণ কোণে জন সাতেকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসেছে রামপদ। এদের সঙ্গে আগে থেকে তার ভাব ছিল, বিশেষ করে করালি ও বুনোর সঙ্গে। মেয়েদের মধ্যে বসেছে মুক্তা গিরির গায়ে ঘেঁষে। সে অবশ্য গিরিকে খুঁজে তার গা ঘেঁষে বসেনি, গিরি তাকে ডেকে বসিয়েছে। পুরুষের অনুপাতে মেয়েদের সংখ্যা বড় কম হয়নি সভায়। ঘনশ্যামের দৃষ্টি বারবার গিরির ওপরে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সে চোখ সরিয়ে নেয়। বিচারের কাজের গোল বাঁধে গোড়া থেকেই। পূর্ব পরামর্শ মতো বুড়ো টেকনন্দী গৌরচন্দ্রিকা শুরু করলে জামায়াতের মাঝখান থেকে রুক্ষ চলে খোঁচা খোঁচা গোফদাড়িতে আর একটা হাত ছেঁড়া ময়লা খাকি শার্ট গায়ে পাগলাটে চেহারার বনমালী উঠে চেঁচিয়ে বলে, কিসের বিচার? কার বিচার? রামপদর বউ কখনো দোষ করেনি। সবাই জানে বনমালীর বউকে সদরের দত্তবাবু ভুলিয়ে ভালিয়ে ঘর ছাড়িয়ে চালান দিয়েছে ব্যবসা করার জন্য। প্রথমে সদরে রেখেছিল বউটাকে, বনমালী হন্যে হয়ে খুঁজে খুঁজে তাকে যখন প্রায় আবিষ্কার করেই ফেলেছিল, তখন আবার তাড়াতাড়ি কোথায় চালান করে দিয়েছে। অনেক চেষ্টা করেও বনমালী আর হদিশ পায়নি। এখনও সে মাঝে মাঝে সদরে গিয়ে সন্ধান করে। টেকনন্দী বলে, আহা, দোষ করেছে কি করেনি তাই তো মোরা বিচার করিব। বনমালী রুখে বলে, বটে, দোষ করেনি তবু বিচার হবে দোষ করেছে কি করেনি। এ তো খুড়ো ঠিক কথা নয়। গায়ের কোনো মেয়ে ছেলে গা ছেড়ে কদিন বাইরে গেলে যদি তার বিচার লাগে তবে তো বিপদ। করালি বসে থেকেই গলা চড়িয়ে বলে, ঠিক কথা, গায়ে খেতে পায়নি, স্বামী কাছে নেই, তাই সদরে খেতে গিয়েছে। ওর দোষটা কিসের? সে একজন মাথাটা নামিয়ে আড়াল করে বলে, সে বেলা তো কেউ আসেনি ভাত দিতে, দুটি খেতে দিতে, পড়তে দিতে। কানাই বিদেশে 3 ছেলে আর 2 মেয়ে হারিয়ে শুধু নিজের বউ আর বড় ছেলের বউকে নিয়ে গায়ে ফিরেছে। সে বলে তাদের 3 জনের কই মাছের প্রাণ, সহজে যাবার নয়, যাইও নি তাই। তাকে উঠে দাঁড়াতে দেখা যায়, সে থরথর করে কাঁপছে, মুখে এক অদ্ভুত উদ্ভ্রান্ত উন্মাদনার ভাব। কথা তার এলোমেলো হয়ে যায়। প্রাণে বেঁচে ফিরেছে মেয়েটা, ভগবান ছিল না তো কি? ভগবান বাঁচাতো কি? মেয়েটা ফিরেছে তো মরে এসে, তো ভগবান আছেন। কেউ হাসে না। সভায় ভগবান এসে পাড়ার শঙ্করের মতো অযাচিত আবির্ভাবের কৌতূহলমূলক একটা অনুভূতি জাগে অনেকের মনে। জামায়াত স্তব্ধ হয়ে থাকে খানিকক্ষণ। শুধু মেয়েদের মধ্যে গুজগাছ ফিসফাস চলতে থাকে অবিরাম। মুক্তার মতো মেয়েরা আবার গায়ে ফিরুক এটা যারা ঠিক পছন্দ করে না, তারাও চুপ করে থাকে। শেষে দাওয়া থেকে ভুবন বলতে যায়, কথা হলো কি, ও যদি সদরে সত্যি খেটে যেত, খেটেই খেত। গিরি তড়াক করে ঘাড় উঁচু করে গলা চিরে বলে, খেটে খায়নি তো কি, মোরা একসাথে খেটে খেয়েছি। এক পাড়ায় 2 বারই ঝিগিরি কাজ করেছি, এক দোকানে মুড়ি ভেজেছি। কোন মুখ পোড়া বলে খেটে খায়নি মোরা? শুনি তো একবার। প্রায় সকলেই জানে এ কথা সত্য নয় গিরির। কয়েকজন সচক্ষে মুক্তাকে দেখেছে সদরে, কিন্তু কেউ কথা বলে না। কিছুদিন আগে গায়ে লজ্জাপতি লতার মতো কাঁচা মেয়ে গিরির পরিবর্তনটা সকলকে আশ্চর্য করে দেয়। খুব বেশি নয়, যে দিনকাল পড়েছে। দাওয়ার নাছরবান্দা মাথা টেকো নন্দই শুধু বলে, কিন্তু বহু লোকে যে চোখে দেখেছে। ফণি বলেছে সে নিজের চোখে। মাঝবয়সী বেটে ফেনি চট করে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, না না, আমি বলিনি, আমি কেন ও কথা বলতে যাব। এতক্ষণ পরে ঘনশ্যাম মুখ খোলে। জামায়াতে টু শব্দ নেই কারোর মুখে মেয়েদের ফিসফিসানি ছাড়া।
তবু নেতাদের সভায় কলরব থামাবার ভঙ্গিতে দুহাত খানিকক্ষণ তুলে রেখে সে বলে, যাক যাক ভাই, সব আজকালকার দিনে অত সব ধরলে মোদের চলে না। আমি বলি কি, কথাটা যখন উঠেছে, রামপদর স্ত্রীর নামমাত্র একটা প্রায়শ্চিত্তির করুক, চাপা পড়ে যাক ব্যাপারটা। বনমালী ফুঁসে উঠে বলে, কিসের প্রায়শ্চিত্তির? দোষ করেনি তো প্রায়শ্চিত্তির কিসের? গিরি গলা চেড়ে, মোকেও প্রায়শ্চিত্তির করতে হবে নাকি তবে? তারপর বিশৃঙ্খলার মধ্যে জামায়াত শেষ হয়। বনমালীর বউ চোখ ভরা জল নিয়ে মুক্তার ঝাপসা মুখখানি দেখে তার চিবুক ধরে চুমু খেতে গিয়ে গলাটা টিপে দেয়। কয়েকটি স্ত্রীলোক মুখ বাঁকিয়ে আর চোখে মুক্তার দিকে চাইতে চাইতে চলে যায়। শঙ্কর নিঃশব্দে মোড়া থেকে উঠে যেমন অযাচিতভাবে এসেছিল, তেমনি অযাচিতভাবে বিদায় না নিয়ে বনমালীর সঙ্গ ধরে, বলে, যদি খুঁজে পেতে এনে দেই, ফিরিয়ে নেবে ভাই? বনমালী আশ্চর্য হয়ে যায়। ফিরে নেব না তো খুঁজে মরছি কেন? একটা কথা বলতে গিয়ে শঙ্কর থেমে যায়। ফিরিয়ে আনার মতো অবস্থা যে সকলের থাকে না। মন এমন বিগড়ে যায় যে ঘর সংসার আর যোগ্য না তার। সেও যোগ্য থাকে না ঘর সংসারের, কিন্তু কি হবে ও কথা বলে বনমালীকে? মহামারীতে লক্ষ লক্ষ দৈহিক মৃত্যু ঘটানোর মতো লোকে যদি তার বউয়ের নৈতিক মৃত্যু ঘটিয়েই থাকে, ওকে সে সম্ভাবনার কথা জানিয়ে লাভ নেই। বউ হিসেবে ওর বউয়ের মরণ হয়েছে, মনের এমন রোগ হয়েছে যা চিকিৎসার বাইরে অথবা চিকিৎসা করে সুস্থ করে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব কিনা মানুষের জগতে, সেটা আগে জানা দরকার। চেষ্টা করে দেখি কি হয় বলে সহানুভূতির আবেগে বনমালীর হাতটা শঙ্কর চেপে ধরে হাতের মধ্যে। কলেজের বন্ধুর হাত যেমনভাবে চেপে ধরত, ঠিকিখানা চাঁদের আলো ছাড়া মান শুকিয়া অন্ধকার সন্ধ্যা থেকে। বেলতলার ভূতের ভয় বছরখানিক বছর দুই আগেও খুব প্রবল ছিল। আজকাল বেলতলার ভূতের ভয়ের প্রসঙ্গই যেন লোপ পেতে বসেছে মানসুকিয়ায়। এই বেলতায় দাঁড়িয়ে গিরি বলে ঘনশ্যামকে, তুমি যদি না বলতে, ব্যাপারটা চাপা দিতে। ঘনশ্যাম বলে, চোখ কান নেই, দেখনি আমি কি বলি না বলি তাতে কি আসতো যেত? আমি শুধু নিজের অবস্থাটা সামলে নিলাম লোকের মন বুঝে। গিরির বাড়ি বেলতলার কাছেই। বেলতলায় সে ভয় পায়নি। বাড়ি যেতে পথের পাশে নালার উপর তালের পুলটার মাথায় একটা মানুষকে বসে থাকতে দেখে তার বুক কেঁপে যায়। কে গা? আমি গা, গিরি, আমি। ও, এত রাতে ওখানে বসে আছো? এই দেখছিলাম গায়ে তো এলে। গায়ে গিরির মন টিকবে কি টিকবে না? কি দেখলে? টিকবে না গিরি, গায়ে মন তো টিকবে না। মোর সাথে যদি তোর বিয়েটা হয়ে যেত, মুক্তার মতো একটা ছেলে পেলে যদি হতো, তোর বছর ঘর সংসার যদি করতিস, তবে হয়তো না গিরি, গায়ে তোর মন টিকবে না। কখন সে উঠে দাঁড়িয়েছে কথা বলতে বলতে, কখন সে তালের পুল ডিঙিয়ে অদৃশ্য হয়ে গেছে কথা শেষ না করে। আর গিরির দুটো ভারী কথা না শুনেই ভালো মতো টের পায় না গিরি। মুখ বাঁকিয়ে সিকি চাঁদের আলোয় আবছাতে অজানাকে অবজ্ঞা জানায়। পরক্ষণে মনে হয় বুকের কাছে কিসে যেন টান পড়ে টনটন করে উঠেছে বুকের শিরাটিরা কিছু। তাই ব্যথায় গিরি আর একবার মুখ হাঁকায়। গিরির মা শুয়েছিল কাঁথা মুড়ি দিয়ে। গিরি ডাকে, মা, ও মা। গিরির মা ধর্মড়িয়ে উঠে বসে। গিরির মুখের দিকে চেয়ে বিরক্তির সুরে বলে, কে গো বাছা তুমি? হঠাৎ ডেকে চমকে দিলে। ধন্যবাদ সকলকে।